কি অসম্ভব সুন্দর লাগছে। ট্রিপ এফে প্রায় 55 কিলোমিটার চলে গেছিলো আমার গাড়ি, তেলটা ভরাতেই হতো। যাই হোক, ট্রিপ বিটাকে আমি 0 করে নিলাম। তেল গেছে 12.67 লিটার, 1335 টাকার। তেল তো ভরা হয়ে গেল, কিন্তু হাওয়া এখন বন্ধ ছিল, হাওয়া দিতে পারলাম না। যাই হোক, সবাইকে সুপ্রভাত ও নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, আমাদের নিউ টাউনের পুজো মণ্ডপ প্রায় তৈরি, তবে আমরা এখন আর এটা দেখে যেতে পারছি না, কারণ আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো বিগত কয়েক বছর ধরেই এখানে পুজো হচ্ছে আর কি। আগে আমরা যখন কলেজে পড়তাম তখন পুজো হতো না। আর আকাশে বাতাসে গোটা কলকাতা জুড়ে একটা পুজো পুজো ভাইব শুরু হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা বেরোতে অনেকখানি লেট। এখন ঘড়িতে বাজে 6:58, মানে 7টার সময় আমরা রাইড শুরু করলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর লেট হওয়ার একটা কারণ রয়েছে, এবারে অনেক কিছু বাঁকাগুছা করে পরে বেরোতে হলো। তার কারণ আমরা পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছি। ছুটি ঠিক নয়, তবে পুজোতে বাড়ি যাচ্ছি। পুজোতে কয়েকদিন ছুটি আছে, এখন থেকেই ছুটি নয় একেবারেই। তো পৃথিবীর সব আনন্দ একদিকে, আর পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ আরেকদিকে। আমার সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে যে পুজোর ছুটিতে বাড়ি যেতে কেমন লাগে। আমরা যখন কলেজে পড়তাম, আমার মনে আছে আমরা 1 মাস আগে থেকে এসবিএসটিসির সিট বুক করতাম যাতে পুজোর ছুটিতে বাড়ি যেতে পারি। নাহলে তখন এত মানে ভিড় হয় না, এসবিএসটিসিতে তোমার সিট পাওয়া যায় না, ট্রেনের টিকিটের সিট থাকে। তো তার জন্য 1 মাস আগের থেকে আমরা সিট বুক করতাম। আর মানে আমার একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে যারা পুজোতে বাড়ি আসতে পারে না, মানে নিজের দায়িত্ব কর্তব্য নিয়ে আটকে গেছে, তারা বাড়ি আসতে পারে না, তাদের জন্য খুব খারাপ লাগছে। তাদের হয়তো আমার এই কথাগুলো শুনে খারাপ লাগবে, কিন্তু আমিও একবার ব্যাঙ্গালোরে আটকে পড়েছিলাম জানো তো, তখন আমিও বাড়ি আসতে পারিনি। আর কলকাতায় পুজো খুব দারুণভাবে হলেও নিজের বাড়িতে পুজো কাটানোর মজাটাই আলাদা। আমি পুজোর সময় কোথাও যেতে পছন্দ করি না, ইভেন ট্রাভেলও করি না, ওই ছোটোখাটো মানে কোথাও যে স্টে করি না। কারণ পুজোর সময় নিজের বাড়িতে যেমনই মণ্ডপ হোক, যেমনই যাই হোক, ওটাই সব থেকে মজার। বন্ধুদের সঙ্গে আড্ডা, বাড়ির লোকের সঙ্গে সময় কাটানো, একটা দারুণ মজা হয়, দারুণ মজা। হ্যাঁ, গ্রামের পুজোর তো একটা আলাদা আমেজ থাকেই। আমার সাথে রয়েছে শিল্পা, ওকেও নিয়ে যাচ্ছি বাড়ি। আমি ভাবলাম প্রথমে ওকে কলকাতায় রেখে দিয়ে চলে যাব। আমরা এখন চিনার পার্ক ঢুকছি 7টার সময়। যাই হোক, বেলপাহাড়ি আজকে যাব, বেলপাহাড়িতে স্টে করব না, বেলপাহাড়ি থেকে সোজা বাড়ি বেরিয়ে যাব। তাই বেলপাহাড়িতে মোটামুটি চেষ্টা করব যেগুলো বেশ ভালো ভালো জায়গা সেগুলো এক্সপ্লোর করা। জানি না সবকটা এক্সপ্লোর করতে পারবো কি না, যতগুলো জায়গায় ঘুরতে পারি ঘুরবো, আর যেগুলো বাকি থাকবে অন্য আর একটা ট্রিপে হয়ে যাবে। বেলপাহাড়ি আমাদের বাড়ি থেকে তো সামনেই, অসুবিধা খুব একটা হবে না। ঘড়িতে এখন 7:24, আর আমরা বালি ব্রিজ বেরোচ্ছি। আমাদের ওই পাশে দক্ষিণেশ্বর মন্দির, আর এইদিকে পড়বে বেলুড় মঠ। আর আমরা 26 কিলোমিটার রাইড করে ফেলেছি এখনও অবধি। এখনও বাকি কত কিলোমিটার? 193 কিলোমিটার, 193 কিমি এখনও বাকি। গুগল ম্যাপ বলছে 4 ঘন্টা লাগবে। আমি লোকেশন দিয়ে রেখেছি বেলপাহাড়ির। আর এই রাস্তাটা দিয়ে গেলে আমরা বেলুড় মঠ যেতে পারবো। এই জায়গাটা আমি তোমাদের প্রতিটা ব্লগেই বলি যে এটা কোন জায়গাটা। এটা হচ্ছে যেখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে। আমাদের দুর্গাপুর এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছে ডান দিকে, আর এই দিকে খড়গপুর এক্সপ্রেস হয়ে, যেটা আমরা এখন নেবো বেলপাহাড়ি যাওয়ার জন্য। ওইদিকে দিল্লি, এইদিকে খড়গপুর দিকে আমরা চলে এলাম। সেম রাস্তা দিয়ে আমরা কিছুদিন আগেই ঘাটশিলা গিয়েছিলাম। তোমাদের হয়তো মনে থাকবে যারা যারা আমার ভিডিওটা দেখেছিলে। এই খড়গপুর যাওয়ার রাস্তা মানে NH-16 ধরে নিলাম, এরপরে এই রাস্তায় আমাদেরকে অনেকখানি যেতে হবে। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার, আর কোলাঘাট 55 কিলোমিটার। এই খড়গপুর এক্সপ্রেসওয়েটাতে একটা জিনিস লক্ষ্য করেছি, প্রথম খানিক কিলোমিটার মানে মোটামুটি বেশ খানিক কিলোমিটার একটু বেশ জ্যাম পাই, তারপরে একটু যেয়ে পরে ফাঁকা পাই। আর এর সাথে সাথে আমরা চলে এলাম আমাদের ফার্স্ট টোলগেট, আর 500 মিটারের মধ্যেই। বাপরে বাপ, কি ভীষণ জ্যাম কাটিয়ে আমরা আমাদের ফার্স্ট টোলগেট পেরোচ্ছি। পুরো ট্রাকে ভর্তি, দেখো চারদিকে ট্রাক, যেদিকে তাকাবে চারদিকে ট্রাক। 8টা 8,
8টা 8 বাজে, আমরা 63 কিলোমিটার চলে এসেছি। এখনও প্রায় 25 কিলোমিটার মতো কোলাঘাট বাকি রয়েছে, আর আমাদের বেলপাহাড়ি বাকি রয়েছে 155 কিলোমিটার। রাস্তায় মোটামুটি জ্যাম এখনও রয়েছে, কিছুটা ক্লিয়ার হয়েছে বলবো। ভাইজারটা নামিনি, দাঁড়াও, নাহলে তোমরা আবার উইন্ড নয়েজ পাবে। তবে গরমটা লাগছে না গাড়িতে চললে, বেশ সুন্দর ওয়েদারটা লাগছে। এখনও রোদ সেইভাবে দেয়নি, মেঘগুলো এসে এসে রোদটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। ফাইনালি আমরা রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ চলে এসেছি। কোলাঘাটের এই জায়গাটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আমরা যখন ট্রেনে আসতাম ওই 3টে চিমনি দেখতে পেতাম, ওগুলো 3টে 6টা মনে হয়। তার মধ্যে শুনছিলাম খবরে ওখানে আরও 3টে ছিল, সেই 3টে চিমনি নাকি ফেলে দিয়েছে। এই যে রূপনারায়ণ নদী, আর তার উপর আমরা যাচ্ছি কোলাঘাট ব্রিজ। আজকে আর এখানে দাঁড়াবো না, আগের দিন মানে ঘাটশিলার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে চলতে চলতেই দেখে নাও, এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা দীঘা চলে যাচ্ছে, দীঘা, হলদিয়া দীঘা, এই সাইডে একটা রাস্তা। আর আমরা এইদিকে যে সোজা রাস্তাটা যাচ্ছি, এটা আমাদেরকে খড়গপুর নিয়ে যাবে। খড়গপুর, ঝাড়গ্রাম, এই দেখো ঝাড়গ্রাম 105। আমরা ঝাড়গ্রামই যাব, টাটানগরও এইদিকে। টাটানগর মানে আমরা ঘাটশিলার জায়গা দিকে গেছিলাম ওইদিকেই। টাটানগর মানে এখান থেকে 205 কিলোমিটার, তাই দেখলাম। আগেটাই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে কোথাও একটা, খিদে পেয়েছি এরপর। যদিও সকালবেলায় আমরা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, মুড়ি আমাদের সাথে থাকবেই, আমরা বাঁকুড়ার মানুষ, সাথে করে মুড়ি ক্যারিও করি। কিন্তু আজকে করছি না, কারণ আজকে তো বাড়ি চলে যাব। স্টে করলে অবশ্যই ক্যারি করি। তেলে ভাজা, চপ, মুড়ি, আহা, চানাচুর মুড়িও কিছু কম যায় না। বেলপাহাড়ি আর 124 কিলোমিটার বাকি আছে। আমরা আমাদের রাইডের 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এই পিছনটাতেই কংসাবতী নদী বয়ে গেছে। আমরা ব্রিজটা পেরিয়ে জাস্ট আগেটাতে এখানে একটা এরকম জায়গায় দাঁড়ালাম, খাবো কিছু, খিদে পেয়েছে খুব। এখন 8টা 50 খাটি। আমাদের আর মোটামুটি 110 কিলোমিটার মতো বাকি বেলপাহাড়ি পৌঁছাতে। তো বেশিক্ষণ আর নেই, বেলপাহাড়ি পৌঁছে যাবো। আমি জানি না এর পরের রাস্তাটা কীরকম আছে, কিন্তু এত দূর অবধি যে রাস্তাটা এলাম সেটা কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ নয়। ঘড়িতে এখন 9টা 8, আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। 113 কিলোমিটার বাকি। জায়গার নামটা বড় সুন্দর, ডালপাতিপুর। বেলপাহাড়ির কোনো জায়গা মানে কোনো পার্টিকুলার সাইট সিন যদি নাও করি, আমি সাপোজ করবো তো বটেই, যদি নাও করি, এই রাস্তাটা বেলপাহাড়ি যেতে যে এত সুন্দর লাগবে সেটাই একদম মনোমুগ্ধকর আর কি। মানে যারা বিশেষ করে মোটো ব্লগ পছন্দ করো তাদের তো দুর্দান্ত লাগবে। তার সঙ্গে আমরা তো বেশ কয়েকটা জায়গা ঘুরবোই ওখানকার, দারুণ দারুণ। যেমন তার মধ্যে আমার একটা জায়গা মনে পড়ছে, খুব পপুলার, ঘাগরা ওয়াটারফল। আমাদের সেকেন্ড টোলগেট পেরালাম আমাদের রাইডের। আমরা এদিকে মেন রোডটা ছেড়ে দেবো, খড়গপুরের যে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা এই দিক থেকে মেদিনীপুর যাওয়ার যে রাস্তা সেটা নিয়ে নিলাম। মানে আমরা মেন রোডটা ছেড়ে এই সাইডে যেটা হাই রোড ছিল সেটা ছেড়ে, খড়গপুর এক্সপ্রেসওয়েটা ছেড়ে আমরা সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। আমার মনে পড়েছে আমরা দীঘা যাওয়ার সময় ওই দিকে হয়ে এসে এদিকে আবার উঠেছিলাম। আর এখানে এই দোকানটাতে আমরা চিড়া প্যাকেট কিনেছিলাম না, এই দোকানটাতে। এই জায়গাটায় গাছগুলো বেশ ভালো আছে, আমার মনে পড়েছে দীঘা যাওয়ার সময় তো আমরা এই জায়গাটা বেশ ভালো লেগেছিল আমাদের, দু সাইডে গাছ। এই তো এই পাশ দিয়েই বয়ে চলেছে যেটা, এটা হচ্ছে কংসাবতী নদী। দুর্গাপুর 160, বাঁকুড়া 113। এখান থেকে পুরো আমাদেরকে ইউটার্ন নিয়ে ওই রাস্তাটা নিতে হবে পাশের। কংসাবতী নদীর সৌন্দর্য দেখো, আমি যদি দেখাতে পাচ্ছি তবেই দেখো। মনে পড়েছে এটা সেই ব্রিজটা যেটা সে বেশি লোড নিতে পারে না। আমি দীঘা যাওয়ার সময় বলেছিলাম, তখন মোটা ছিলাম একটু বেশি, এখন পাতলা হয়ে গেছি, লোডটা কমে গেছে, চাপের কিছু কারণ নেই। 10 কেজি কম ব্রিজটাকে লোড দিলাম আমি। এটাই ধর্মা ট্রাফিক মোড় মনে হয়। এই দেখো পুলিশগুলো পুরো কেস দিচ্ছে, দেখো একদম ধরে ধরে কেস, ধরে ধরে পুরো। আমরা বাঁকবো, এটাই হচ্ছে ধর্মা ট্রাফিক মোড়, বুঝলে? আগেরটা নয়, আগেরটা নয়।
এটা ধর্মা ট্রাফিক মোড়। আমরা এদিকে বেঁকে গেলাম পুরো লেফটে বেলপাহাড়ি যাওয়ার জন্য। সোজা গেলে তোমরা পাবে বিষ্ণুপুর বাঁকুড়া। ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রবেশদ্বারে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ আপনাকে স্বাগত জানাচ্ছে, আর তোমাদেরকেও সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মেদিনীপুর। আমি এই রাস্তাটাতে আগে কোনো দিন যাইনি। আগে ওই রাস্তাটা থেকে এসে দীঘা গিয়েছিলাম, তোমরা জানো দীঘার ব্লগটা আমার যে দেখেছো, আর যারা দেখোনি যাও দেখে এসো একবার। দীঘা এখন তো জগন্নাথ মন্দিরও চালু হয়ে গেছে দীঘাতে। আমরা যখন গিয়েছিলাম তখন কনস্ট্রাকশন হচ্ছিল, তো একবার দেখতে পাবে কেমনভাবে তৈরি হচ্ছিল। আরও অনেক কিছুই দেখিয়েছিলাম, ভালো লাগবে আশা করি তোমাদের, তোমরা দেখে আসতে পারো। শ্রী শ্রী হরি মন্দির। শিল্পার আখের রস খেতে মন যাচ্ছে। আগের দুটো জায়গায় বিক্রি হচ্ছিল, আমি দাঁড়াইনি যে আরেকটু আগে যে কোনো ছাওয়ায় যে দাঁড়াবো। আমি গাড়ির ইঞ্জিনের হিটটা ফিল করতে পারছি পায়ে। জ্যামে এলেই এই ব্যাপারটা হয়, বিশেষ করে গরমের দিনে। কত পুরনো একটা ঘর, আর তার পিছনে খুব সম্ভবত বট গাছ একটা বিরাট বড়। এটা সন্ধেবেলায় হলে আরও খানিক মায়াবী লাগতো। এটা ভাঙা আদিকালের ঘর আর একটা বড় বট গাছ, আর এটাও একটা পুরনো বাড়ি লাগছে। এই হলুদ বাড়িটা কোনো স্কুল না কি বলো দেখি, এটা কি নাম গো জায়গাটার? বটতলা চক। এই বট গাছটার জন্যই কি নাম বটতলা চক? খুব সম্ভবত তাই হবে। বটতলা চক একটা বেশ ভালো রকমের মার্কেট রয়েছে এখানে। আমরা এখান থেকে রাইটে বেগে যাবো, রাইটে বটতলা চক থেকে। বাহ, দু তিনটা মন্দির রয়েছে, আরও অনেক দোকানপাট রয়েছে, জমজমাট একটা মার্কেট, জমজমাট। আর এখানে আমাদের বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মূর্তিও রয়েছে একটা। চারদিকে পুরো কাজ হচ্ছে, বাঁশ বাঁধাবাঁধি চলছে, পুরো একটা পুজো ভাইব। হ্যাঁ, মা আসছেন না তো, চলে এলেই তো আর এক সপ্তাহ। কালই তো মহালয়া। আমরা ছোটোবেলায় মানে মহালয়ার আগের দিন থেকে অধীর আগ্রহে একদম বসে থাকতাম সকালবেলায় উঠে মহালয়া দেখবো করে। আর এখন এই কয়েক বছর আমরা সকালবেলায় আবার উঠে বসে থাকি, সব বন্ধুরা মিলে একসাথে বাইক নিয়ে বেরোবো, ফটকা ফাটাবো করে। কালকেও বেরোবো। তো মাঝে কিছু বছর বন্ধ হয়ে গেছিলো, সকালে দেরিতে উঠতাম, এটা অন্যরকম লাইফস্টাইল ছিল। আবার এখন সেই মজাটা এসছে। সকালে এখন সব বন্ধুরা মিলে বেরোই আর ফটকা ফাটাই। আগের মতো আনন্দ করি। ঝাড়গ্রাম 36 কিলোমিটার, আর 36 কিলোমিটার পরে আমরা ঝাড়গ্রাম ঢুকবো। বাহ, এখানে ক্রিকেট খেলা চলছে, দেখো ওই বাচ্চাটা কেমন ক্রিকেট খেলছে দেখো। এই হোয়াট ড্রাইভ। দাদা ঘেরোস কত? হ্যাঁ 10-20। হলো তোমার শখ পূরণ? হ্যাঁ, ঝাড়গ্রাম বেলপাহাড়ি। গরমে আখের রস খাওয়ার মজাই আলাদা। আখের রসটা খেতে ভালোই ছিল। তুমি বলছিলে শুকনো শুকনো আখগুলো, কিন্তু টেস্টি তো ছিল। আমাদের সবারই ঘাড়ে ব্যথা, জানো তো কি হয়েছিল দুদিন আগে? জাস্ট বিশ্ববাংলা যে গেটটা তোমরা জানো, ওই নিউ টাউনে যেটা হচ্ছে ওই বিশ্ববাংলা গেট উপরে, ওই বিশ্ববাংলা গেটটার ঠিক আগে আমরা ক্যাবে যাচ্ছিলাম। তো হঠাৎ করে স্পিড বাম্প থেকে ক্যাবটা ব্রেক করলো। আরেকটা তার পিছনে, ওই আমরা যে ক্যাবটা দিয়েছিলাম সেটা ছিল সুইফট ডিজায়ার, আর তার পিছনেরটাও যে ছিল সেও ছিল ডিজায়ার। এসে এত জোরে ধাক্কা দিল, আমি তো সামনে বসেছিলাম, আমার সিটটা পুরো পিছন দিকে হেলে গেল। আর বাকিরা সবাই একদম পুরো হঠাৎ করে একদম পুরো ঝুঁকে পড়ে, সবাইকার ঘাড়ে পেন। আর তোমরা এখন আমি স্ক্রিনে ছবিটা দিচ্ছি, আমি গাড়িটার একটা ছবি তুলেছিলাম পিছন থেকে, যদিও একটা অন্য অ্যাঙ্গেল থেকে ছবি তুললে বুঝতে পারতে যে কি মারাত্মক ড্যামেজটা হয়েছিল। এটাতে দেখো বোঝা যাচ্ছে ড্যামেজটা কতটা, কিন্তু ওই সাইড থেকে তুললে আরও বেটার বুঝতে পারতে। এতটা জোর লেগেছিল, এবং ওই গাড়িটার সঙ্গে সঙ্গে পালিয়ে গেছিলো, আমরা ধরতে পারিনি। গাড়ি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছিলো। স্কিল আছে বলতে হবে, কিন্তু মানে কি বলবো, দাঁড়ানো উচিত ছিল।
ও মানছি আমাদের গাড়িটা হঠাৎ করে ব্রেক করেছিল, কিন্তু তা বলে ও এরকম এসে দুম করে মেরে দেবে? মানে আমাদের ঘাড়ে পর্যন্ত লেগেছে। তারপরে সেটা সার্ভিস রোড ছিল, মেন রোডও নয়। তারপর থেকে স্লিপার ঘাড়ে ব্যথা। আমার তেমন একটা ঘাড়ে ব্যথা নেই, হালকা রয়েছে। স্লিপার খুব জোরই ঘাড়ে ব্যথা রয়েছে। মানে এই যে ছোটোখাটো পট হোল আর এগুলো সব দেখে শুনে একটু চালাতে হচ্ছে আমাকে। অনেকক্ষণ জ্যামে জ্যামে কাটানোর পর এরকম একটা রোডে বাইক চালাতে এত সুন্দর লাগছে না। ঝাড়গ্রাম আর 33, আর বেলপাহাড়ি এখান থেকে 62। মানে ঝাড়গ্রাম ঢোকার পরও আমাদেরকে আরও মোটামুটি 30 কিলোমিটার যেতে হবে বেলপাহাড়ি পৌঁছানোর জন্য। অলওয়েজ প্রোটেক্ট ইউর হেড উইথ হেলমেট। ইয়েস উই ডু। But not only for protect our head but also protect our money bag. Just joking. Life is more important than anything else. হাতি করিডোর, এলিফ্যান্ট করিডোর। এখানে ঝাড়গ্রাম ঢুকছি আর হাতির কথা শুনবো না তা কি হয়? এই হচ্ছে রাস্তা। রাস্তা এতক্ষণ যেটা জ্যামে জ্যামে এলাম সেটা কি আর গাড়ি চালিয়ে মজা লাগে? সেগুলো তো স্ট্রাগেল। তারপর স্ট্রাগেলের পরে এটা যেমন সেই সাকসেস উপভোগ করছি। দেখো দেখো জায়গার সৌন্দর্য দেখো, কত দূর বিস্তৃত মাঠ, আর ওই দূরে কাশফুল মাঠের একদম শেষ প্রান্তে। অসম্ভব সুন্দর। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে বিনছি বরসায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। এই ঘরগুলো কত সুন্দর দেখতে লাগছে, মাটির দুতলা ঘর। হ্যাঁ দেখো কত সুন্দর হাতির ছবি করা রয়েছে। কংসাবতী নদী। আবার এই কত কাশফুল ফুটেছে দেখো একবার। পুরো পুরো নদীটা জুড়ে কাশফুল, পুরো এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো এগুলো কি কি উড়ে আসছে, কাশফুলের টুকরা না শিমুল তুলো। ঝাড়গ্রাম আর 12 কিলোমিটার, ঝিলিমিলি 70। হ্যাঁ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় হাতি, পার হয়ে যায় গাড়ি। আচ্ছা হ্যাঁ হাতি তো ঠিক ঠিক, বলে পার হয়ে যায় হাতি। বাহ 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 বাহ, ভালো। তারপরে সুন্দর, তারপরে অতি সুন্দর। ঘড়িতে এখন 10টা 41, আর আমরা 178 কিলোমিটার কভার করে ফেলেছি। আর আমাদের বেলপাহাড়ি এখনো 44 কিলোমিটার বাকি। এটা নদী? এটা আবার কি নদী গো? ওই নদীটাই নাকি আমাদের কংসাবতীর সাইডে বেরোচ্ছে। বিন্দু কাটা নয়, বড় বড় খাল কাটা ভাই। রাস্তার অবস্থা দেখো ভাই, এগুলো ঠিক করা দরকার। এখানে মানুষজন কি কষ্টে আছে একবার দেখো। সেটাই তো, মানে বিপদ হয়ে যাবে মানুষের। রাস্তা দেখো, এগুলো রাস্তা চাঁদের রাস্তা, পৃথিবীর নয়। এখান থেকে আমাদেরকে বেলপাহাড়ির জন্য রাইড নিতে হবে। এখন 11টা 1, আর আমরা ঝাড়গ্রাম ঢুকে বেলপাহাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর কত কাশফুল দেখো রাস্তায়। বিনপুর এলাম আমরা, বিনপুর। ঝাড়গ্রামের এই জায়গাটার নাম বিনপুর। এখান থেকে রাস্তাটা নিয়ে নিলাম, এটাই আমাদেরকে বেলপাহাড়ি নিয়ে যাবে। আর 198 কিলোমিটার, 2 কিলোমিটার হলেই আমাদের 200 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে।
শিলদা 6 কিলোমিটার, তারপরে শিলদা, শিলদার কাছেই বেলপাহাড়ি। টার্নিংটা দেখো, জাস্ট এক্সপেক্ট করিনি এতটা টার্নিং। জায়গাটা দেখলে, মালাবতী প্রাথমিক বিদ্যালয়। আর ওখানে একটা ক্যানেল ছিল, কি অসাধারণ সুন্দর। আমি খুব ফাস্ট পেরিয়ে গেলাম জায়গাটা। আমার ওখানটা একটু স্লো পেরোলে ভালো হতো, তোমাদের দেখাতাম। হয়তো তোমরা দেখতে পাবে না, আমি তাও ট্রাই করবো ওই জায়গাটা স্লো করে দেখানোর। কিন্তু দারুণ লাগলো জায়গাটা। আমাদের দেখো S400 ডিফেন্স সিস্টেমটা, এটাই টোটো S400 ডিফেন্স সিস্টেম। দেখলে যা লাগছিল না টোটোটাকে এই পাইপগুলোর সাথে। শিলদা, এটা হচ্ছে শিলদা। শিলদা থেকে আমরা লেফটে বেঁকে গেলাম, লেফট সাইডে। আর কিছুটা যেয়ে পরে আবার আমাদেরকে একটা টার্ন নিতে হবে, তারপরে বেলপাহাড়ি। সামনে পাহাড় আর রাস্তা দু সাইডে কাশফুল, অপূর্ব অপূর্ব। আর আমরা এর সাথে সাথে ঢুকে গেলাম বেলপাহাড়ি। ঘড়িতে বাজে 11:32 আর 215 কিলোমিটার আমরা এখনো অবধি ট্রাভেল করে ফেলেছি। তো সবাইকে বেলপাহাড়িতে ওয়েলকাম। প্রথমে আমরা এরপরে যাব একদম সোজা ঘাগরা ওয়াটারফল, তাই তো? এখানে রয়েছে বেলপাহাড়ি থানা এই সাইডে। লেকটাকে যাবো না তো, আগে তো আমরা ঘাগরা ওয়াটারফলটা যাব। এদিকেই ঘাগরা ওয়াটারফলটা স্ট্রেট। কত অব্দি যাবে গাড়ি? ঘাগরা ওয়াটারফল, সাবধানে নামি। কত বড় বড় এখানে দেখো পাথরগুলোতে, কত বড় বড় খাল। হ্যাঁ, এত বড় বড় গর্ত কিসের? এই জলটা দেখো, জলটা হেভি, মনে হচ্ছে এক্ষুনি ডুব দিই। পুরো ঠান্ডা। আর মুখ তো ধুই। কেমন জলটা? কি ফ্রেশ লাগছে, পুরো রিফ্রেশিং। দেখো কি লাগছে, শব্দটা শুনছে এখানে। সবাই এখানে বাচ্চাগুলো স্নান করছে, খেলছে। দারুণ 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 লাগছে এটা। এখানে বসে বসে মাছ ধরে সবাই। এই দেখো ছিপগুলো, 3টে ছিপ রাখা রয়েছে, একটা ছোট আর 2টো বড় বড় ছিপ। এই পাথরগুলোর ভেতর না এত বড় বড় করে গর্ত। কি করে গর্তগুলো হয়েছে কি জানি, মানে মানে ন্যাচারাল বলে মনে হচ্ছে না এরকম গর্তগুলো। হঠাৎ করে এরকম গোল টাইপের গর্ত, যেমন কেউ হাতে করে কুড়ে কুড়ে করেছে। ঘাগরা ওয়াটারফলের যে জলটা ওখান থেকে পড়ে পুরো এদিক হয়ে এখানে একটা পুরো টার্ন নিয়ে পরে এদিক হয়ে যাচ্ছে। একটা দারুণ পরিবেশ, একটা মনোমুগ্ধকর পরিবেশ। মানে গা হাত পা মুখ পুরো জলে ভিজিয়ে নিলাম এখানে, পুরো পুরো শরীরটা ঠান্ডা গেলো। মানে একটা গামছা থাকলে আমি স্নানও করে নিতাম। এত এত সুন্দর লাগছে এই পরিবেশটা। এটা চারদিকে পুরো ইয়েতে তোমার গাছপালায় ঘেরা, আর ঝর্নার কুলু কুলু শব্দ আসছে, আর একটা নদী বয়ে যাচ্ছে পুরো সুন্দর। আর এদিকগুলো পুরো কাশ ফুলে ভরা, পুরো চার সাইডটা। ঘাগরা ওয়াটারফল থেকে আমরা বেরিয়ে পড়লাম। তবে খুব সুন্দর লাগলো। আরেকবার আসতে হবে, থাকার প্ল্যান করে। বলো কটা বাজলো? 12:23। অনেকখানি লেট হয়ে গেছে। এরপরের আমাদের ডেস্টিনেশন হচ্ছে খান্দারানি লেক। খান্দারানি কাশ ফুলগুলো দেখো কত দারুণ লাগছে। কারোটা জিজ্ঞেস করি যে এদিকে খান্দারানি লেগে যায় কিনা। শর্টকাট এটা মনে হয়। দাদা এই রাস্তাটা খান্দারানি লেগে যায়? যায় না? থ্যাংক ইউ দাদা। ও ভাই, এই ভিউটা দেখো, কি অসম্ভব সুন্দর লাগছে।
তোমরা জাস্ট জায়গাটা দেখো। এখানে এসে মানে তোমরা যদি অনুভূতিটা নাও না তাহলেই বুঝতে পারবে এই জায়গাটা কি অদ্ভুত সুন্দর। চারদিকে কাশ ফুলের সেই ফুলগুলো উড়ছে আর একদম পিন ড্রপ সাইলেন্ট নিরিবিলি, অসাধারণ। এই রকম ধরনের সৌন্দর্যগুলো বাঁকুড়া পুরুলিয়াতেই আছে, অন্য কোথাও চট করে পাবে না এই ধরনের সৌন্দর্য। আন্ডাররেটেড জায়গা, আর আন্ডাররেটেড আছে বলে এত ভালো আছে জায়গাগুলো মনে হয়। এই তো মেন রোডটা ধরলাম, এই তো। খাবে? চলো এখানে খাওয়া দাওয়া করবো। জিজ্ঞেস করেছি, দাঁড়াও। খাবার হবে? ঠিক আছে, হোটেল শালবাড়ি, এখানে আমরা খাবো, আজকে লাঞ্চ করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে শিল্পা আমার দুজনেরই। খুব ফ্রেশ লাগছে, মুখ হাত পা নয়, শুধু মুখ ধুয়ে পরে অনেকক্ষণ পরে ঠান্ডা জল খেলাম। আমাদের বাইকে সব কটা জলই পুরো গরম হয়ে গেছিলো। আমরা খাবার অর্ডার করে নিয়েছি, খাবার এলে তোমার সাথে শেয়ার করছি কী কী অর্ডার করেছি। ভাত, আলু পোস্ত, ডিম ভাজা আর মাছ বলেছি, মাছটা এখনও আসেনি। এই দেখো মাছের ঝোল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এই রিসোর্টটার কিছুটা ভিউ দেখাচ্ছি আমি। আর দাদা বললো রিসোর্টটা মোটামুটি 3,500-4 হাজার টাকা থেকে এমনি রুম বুকিং শুরু আর কি, আপ টু 4 থেকে স্টার্ট, আপ টু 7 থেকে 8 হাজার। এখানে সুইমিং পুলও রয়েছে ওই যে আগে, আর কটেজ নাকি ওগুলো? তাহলে আপনাদের সব থেকে লোয়েস্ট কি কটেজগুলোই? টেন্ট আছে? টেন্টগুলো কত করে? ওটাই 4 হাজার করে? আচ্ছা, আর বনফায়ারের ব্যবস্থা আছে? আচ্ছা, বনফায়ারের জন্য কত নেন? 1000। আচ্ছা, এখন কি একটু ভিড়টা কম তুলনায় গরমটার জন্য? শীতকালটাতে মোটামুটি ভালোই ভিড় থাকে, প্রচুর ভিড় হয়, রুম পাওয়া যায় না এক প্রকার। এই যে কার্ড নিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে কার্ডটা পুরো একদম দিয়ে দেবো ছবিতে, দেখে নেবেন। ওদিকটা আপনাদের কতটা এরিয়া আছে? ওই লাস্ট ওই টাওয়ারটার অবধি? আচ্ছা। ভিডিওটা বেশ খানিকটা বড় হওয়ায় দুটো পর্বে ভাঙতে বাধ্য হলাম, তাই প্রথম পর্বটা এখানেই শেষ করছি। পরের গল্পটা আসছে দ্বিতীয় পর্বে। ভালো থেকো সবাই, আর জমিয়ে পূজা উপভোগ করো। টাটা।